সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা, এটা কিন্তু এই সরকারও করতেছে। সংসদ যদি ভেঙে দেয় তাহলে যে 3 মাসের মধ্যে যে ইসাকে চেঞ্জ করতে হয়, মানে এমনকি প্রেসিডেন্টকেও, তো সেইটা তো করা হচ্ছে না। সেটা তো 2028 পর্যন্ত ওয়েট করবে কিনা, এই বিষয়টা কেমন? মানে আরেকটা প্রশ্ন আমি একটু পরে করি, এটা আগে করে নিলাম। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে যে সংসদটা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট, তখন আসলে এগুলো কোনোটাই সংবিধান মেনে হয়নি, অনেক কিছুই হয়নি, অনেক কিছুই। কারণ প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু সেটা কখন আছে? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেন আপনি সংসদ ভেঙে দেন, কেবল তখনই প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিতে পারে, এছাড়া পারে না ভাই, আমাদের সংবিধান অনুযায়ী পারে না। তো তখন তো প্রধানমন্ত্রী নাই, মানে প্র্যাকটিক্যালি তো প্রধানমন্ত্রী নাই, এমনি অ্যাডজাস্ট করছেন না, উনি তো দেশ ছেড়ে চলে গেছেন। কাজেই তখন একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। এখন তখন যদি প্রেসিডেন্ট বলতো, গোদ হতো না আমি সংসদ ভাঙবো না, তাহলে দেশের অবস্থাটা কী দাঁড়াইতো? এটা তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল। কারণ প্রাইম মিনিস্টার তো নাই, ওনার ক্যাবিনেট নাই, ওনার এমপির আর কেউ নাই, তো তখন ওনার না ভাঙলে উনি কী করতে পারতো? দেখেন, আমি একটা বলি আপনার, মূল যে প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা হলো কোথায়? তাহলে যে প্রেসিডেন্টকেও কেন রাখছে? মানে আমি বলছি আপনার, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটেছিল সবই অস্বাভাবিক ঘটনা। এখন 5ই আগস্টে 8 আগস্টে যে সরকারটা আসলো, সেই সরকারের উচিত ছিল যে তারা সংবিধানটাকে স্থগিত করে দিত, যে একটা বিশেষ পরিস্থিতিতে এখন সংবিধান অনুযায়ী দেশ চলবে না, সংবিধান স্থগিত, একটা বিপ্লবী সরকার হইতো অথবা কিছু একটা হইতো, গণঅভ্যুত্থানের সরকার যাই হইতো, হয়ে অতি দ্রুততার সঙ্গে ওনারা একটা নির্বাচন দিয়ে আবার একটা সাংবিধানিক সরকার গঠন করার ব্যবস্থা করত। এটা ছিল প্রপার ওয়ে, এটা করলে সবচেয়ে ভালো হতো। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা খায়েশ কাজ করছে। ওই খায়েশটাকে বাস্তবায়ন করার জন্য ওখানে 2-1 আইনজীবী ছিল, আইনের ছাত্র ছিল, আইনের শিক্ষক ছিল, তারা তো নিজেদেরকে মহাজ্ঞানী মনে করেন, সবাই মহাজ্ঞানী মনে করেন। আপনি আমারই জিজ্ঞাসা করেন, আমিও কিন্তু বিশাল জ্ঞানী, বলবো যে ভাই আমার চেয়ে ভালো আর কেউ জানে না, এটা সবাই তাই মনে করে। তো ওই জ্ঞানী লোকগুলো হাতে আমার ক্ষমতা আছে, আর আমার হাতে ক্ষমতা নাই বলে আমার কেউ মানে না। ক্ষমতা থাকলে তখন আমি যে জ্ঞান দিই না এটাই সবাই মানতে বাধ্য হইতো। ওখানেও তাই হয়েছে, ওনারা ক্ষমতা প্রাপ্ত হয়ে গেছেন, ওনারা থিওরি দিছে এবং প্রথম দিন থেকে তারা বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার। এবং এটা বলার জন্য তারা এই যে 106-এ একটা ইয়ে থেকে নিয়ে আসছে, একটা মানে হাইকোর্ট থেকে একটা সাজেশন নিয়ে আসছে, ফুল বেঞ্চ কেমন করে করলো ভাই? ফুল বেঞ্চ তো কোথায় বসলো, কোথায় বসছে? তখন তো চিফ জাস্টিস আর্মির কাছে, কোথায় বসলো? মিশা কথা, একদম টাহা মিশা কথা। মানে আমি তো ভাই কমন সেন্সের কোশ্চেন, কিন্তু এটা আবার মানে জাতীয় পর্যায়ে এত বড় একটা সিদ্ধান্ত হয়েছে। মানে ওই যে মহাজ্ঞানী আসিফ নজরুল ছিল একটা মহাজ্ঞানী, ওর তো জ্ঞানের শেষ নাই, ওনার বিশাল জ্ঞানী উনি, ওনার দেখে আবার ইন্টারভিউ প্রথম আলো চাপে মিশা কথা কইছে একদম। কেমনে আপনি বলেন, আপনি তো হাইকোর্টের উকিল, অ্যাডভোকেট, আপনি বলেন ভাই, হাউ ওয়াজ ইট পসিবল, কীভাবে সম্ভব হয়েছে? চিফ জাস্টিস ওখানে আবার বলে ফুল বেঞ্চ মিলে নাকি বলছে এটা। তো তখন কই আপনার অ্যাটর্নি জেনারেল কই? এগুলো তো বাস্তবতা, কেউ দেখছে? কোন কোর্টে পড়ছে, কোন ভবনে, কোন কোন রুমটাতে এটা হয়েছে, এই বেঞ্চটা পড়ছে? তারা একটা থিওরি দিল যে এটা সরকার পারে। আচ্ছা পারে, ধরলাম পারে, তাহলে আপনি সংবিধান মানে যখন আপনি বললেন যে আমি একটা সাংবিধানিক সরকার, তখন তো সংবিধান মেনেই সব কিছু তারা করছে। মাহফুজ আলম যে বঙ্গভবনে দাঁড়াইয়া বললো এখান থেকে বঙ্গবন্ধুর ছবি নামাও, সংবিধান মানলে এটা করতে পারে? সংবিধান তো এখনো বলা হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, বলা হচ্ছে কি সংবিধানে এখনো আছে, এখনো তো আছে। তো আপনি ওখান থেকে কেন নামাইলেন? আপনি যে নামাইলো, আমি এটা বলতেছি আপনাকে যে আমি ধারাবাহিক আসি, ওই যে নামাইলো ওর তো সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হওয়া উচিত। কারণ সংবিধান আপনি চেঞ্জ করেন, মনে করেন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘনের বিচার হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত, হচ্ছে না। সে আবার জ্ঞান দেয় আওয়ামী লীগ কেন ফিরে আসিল, কেন ফিরে আসবে, এই জ্ঞান দিতেছে, প্রাসঙ্গিক হওয়া সে বলতেছে এখন। তাহলে আবার ওই সময় এক উপদেষ্টা তাকে জিজ্ঞাসা, নাহিদ ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বঙ্গবন্ধুকে মানে জাতীয় মানি না?
যখনই সে বলে মানি না, তো ওই মুহূর্তে সে সংবিধান লঙ্ঘন করলো। সংবিধানে যেটা বলা হয়েছে, সেটাই তো কথা আমাদের। তো এখন ওনারা কিন্তু আবার নিজেরা যখন আপনার করে আপনার যে কি বলে জুলাই ঘোষণাপত্র যারা তারা যখন করলো ইয়েতে, এই যে জাতীয় সংসদের সামনে এসে গোলাই তখন কিন্তু দেখেন আপনার ওখানে স্পষ্ট করে উচ্চারণ করছে ডক্টর ইউনূস যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার। আবার বলতেছে যে সংবিধান লঙ্ঘনের দায়ে এই প্রত্যেকটা উপদেষ্টার বিচার হওয়া উচিত। কে বিচার করবে? ডক্টর ইউনূসের অপরাধ দিয়ে 3টা রিট হয়েছিল, বিচারক তো শুনে নাই পর্যন্ত। আমাদের বিচারক শুনেন নাই পর্যন্ত, শুনবেই না তারা। এটা কেন মানে খারিজ করে দিয়েছে। আপনি শুনবেন না কেন? তার মানে এটা 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 তারা বলছে এটা গ্রহণযোগ্যতা নাই। কি কারণে তাদের একটা থাকতে পারে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি হচ্ছে? পাবলিক পারসেপশনটা হচ্ছে এই সরকার পণ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অনিয়ম অনাচার যা করছে এগুলিকে তারা একদম বৈধতা দিবে। রাজ্জাকি ভাই যে কথা বলতেছিলেন যে আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করছে, ওইটা আমি একটু বলি। ওইটা হলো গিয়ে যে এই যে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা, এটা কিন্তু এই সরকারও করতেছে। সংসদে দাঁড়িয়ে নিয়ে তারা বলতেছে স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান। সংবিধানে লেখা আছে স্পষ্ট, স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু। বাস্তবতা কি, সত্য কি অসত্য, এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করতেছি না। যার লেখা আছে তাই পড়ো, যার লেখা তাই তো আপনি বলবেন। আজকেও যদি সুপ্রিম কোর্টের বিষয়টা যায়, যদি কেউ সুপ্রিম কোর্টে বলে এই সরকার যে বলতেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা তো অন্যায় বলতেছে, যদি কেউ সুপ্রিম কোর্টে রিটটা নিয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট এটা শুনে, সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের আলোকে বলতে হবে কথা। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে যাইতে পারবে না রে ভাই, তার জন্য তো ওইটাই বাইবেল। অবশ্যই সে ওইটা দেখে বলবে এখানে কি লেখা আছে, এটা লেখা আছে, তা আপনি এটা বলতে পারেন না। কে বলতেছে না? প্রাইম মিনিস্টার সহ সবাই বলতেছে, এমনকি প্রেসিডেন্টও বলতেছে